এরূপ ভাবনার মাঝে কিছুক্ষণ আগে হওয়া ঘটনাটা মাথা থেকে বেরিয়ে গেল। এরপর আর মাথা না ঘামিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিল। প্রচন্ড ক্লান্তি লাগছে, তাই আর দেরি না করে শুতে যাবার প্রস্তুতি নিল। কারণ ভোরেই এই বাড়ি ছেড়ে তারা আব্বুর সাথে চলে যাবে, কিছুক্ষণ না ঘুমালে হবেই না। এমনিতেই কয়েকদিন ধরে শরীরটা দুর্বল লাগছে, মানসিক যন্ত্রণা উপরে প্রকাশ করতে না পারলেও ভেতরে ভেতরে ভীষণ পীড়া দিচ্ছে, যা শরীরেও প্রভাব পড়ছে, আর পারছে না নিতে। এসব ভাবতে ভাবতেই কখন যে সে বেডে শুয়ে পড়লো সে নিজেই জানে না। সাথে সাথেই ঘুমে তলিয়ে গেল। মেঘা যখন ঘুমে তলিয়ে গেল তখনই বারান্দা থেকে কেউ বেরিয়ে এসে মেঘার পাশে বসলো। এরপর মেঘার কানের লতিতে ওষ্ঠর দ্বারা স্পর্শ করলো। এতে মেঘার ঘুমের মধ্যে হালকা কেঁপে উঠলো। কিছুক্ষণ মেঘার দিকে তাকিয়ে থেকে উঠে গেল। এরপর ঠোঁটে রহস্যময় হাসি দিয়ে খুব সাবধানে রুম থেকে বেরিয়ে গেল। কালকে ভোরে অপেক্ষা করছে নতুন কিছু ঘটার। সময় 4:30। চারিদিকে মধুর আজানের ধ্বনি শোনা যাচ্ছে। সেই আওয়াজ মেঘার কানেও পৌঁছালো। ঘুমটা হালকা হয়ে উঠলো। আস্তে আস্তে চোখ মেলে চারিদিকে বোঝার চেষ্টা করলো। এরপর হঠাৎ করে কিছু মনে পড়ার তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। এই বাড়ির সার্ভেন্টের ড্রেস পরে। আগে থেকে এই ড্রেসটা লুকিয়ে রেখেছিল মেঘা। কাল যখন সবাই ব্যস্ত ছিল তখনই একজন সার্ভেন্টের রুমে লুকিয়ে ঢুকেছিল। এরপর প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে আসে, সাথে একটি ব্যাটন ফোনও, যাতে তার একটি সিম ঢুকিয়েছিল শেষ রাতের দিকে। এরপর তার আব্বুকে মেসেজ দিতে গিয়ে দেখলো তার আগে থেকে অন্য একটা নাম্বার থেকে মেসেজ পাঠানো হয়েছে। কিন্তু এই সিমের নাম্বার তো শুধুমাত্র তার আব্বু জানে, আর তো কেউ নয়। মেসেজ ওপেন করে দেখে তার আব্বুর ফোন কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাই এই নাম্বার দিয়ে তাকে মেসেজ পাঠিয়েছে আর তাকে আজ ভোরেই বের হতে বলেছে। বাইরে গেলেই চুপিসারে বেরিয়ে যেতে বলল, আর যখনই বেরোবে তখন রাস্তার বাম দিকে আসতে বলল। আর ঠিক একটু দূরেই গাছের আড়ালে তার আব্বু ঠিক করা কালো রঙের একটি গাড়ি থাকবে। মেঘা যা বোঝার বুঝে গেল। বর্তমানে সে তাড়াতাড়ি নিজেকে তৈরি করে বেরিয়ে গেল। বাড়ির কেউ জেগে নেই, তাই তেমন কোনো অসুবিধা হলো না। যখন বাড়ির দরজার দিকে গেল তখন দেখলো কোনো প্রহরী নেই। বিষয়টা অদ্ভুত লাগলো। বাইরে এসেও কোনো কাউকে দেখতে পেল না। হয়তো আব্বু কোনোভাবে প্ল্যান করে লোকগুলোকে সরিয়েছে, তাই সেদিকে আর মাথা না ঘামিয়ে সোজা বের হয়ে গেল। যখন মেইন গেট দিয়ে বের হবে তখনই পিছু ফিরে বাড়িটিকে আরেকবার পর্যবেক্ষণ করলো। দীর্ঘ 3 মাস এই বাড়িটিতে কাটিয়েছে সে, তাই ছেড়ে যেতেও কষ্ট হচ্ছে। এই বাড়িটিকে নিজের বাড়ির মতোই ভেবেছিল, সাথে বাড়ির মালিককেও। কিন্তু এইসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চোখের কোণে অশ্রুরা ভিড় করলো, কিন্তু নিজেকে ধাতস্থ করে বেরিয়ে গেল। পিছে ফিরে তাকিয়ে আর লাভ নেই। সকাল 11টা। সূর্যের প্রকোপ বাড়তে লাগলো উত্তাপ। বেশ উত্তপ্ত হয়ে আছে আবহাওয়া, সাথে পরিবেশটাও গরম হয়ে আছে। সেই গরমের প্রকোপ কারোর গায়ে লাগছে তো কারোর গায়ে হিমশীতলের ছোঁয়া। মেঘা আপাতত বসে আছে বলে ভুল হবে। তাকে বেঁধে রাখা হয়েছে গোল আলিশান খাটে। মুখে কোনো রকম প্রসাধনীর ছিটে ফোটাও নেই। অনেক ছোটাছুটির চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। হাতের দড়ির দিকে তাকিয়ে দেখলো হাতের চামড়া ফেটে রক্ত পড়ছে। আজ তার একটা ভুলের কারণে এই জায়গায় সে কি করে যে ব্লান্ডারটা করলো, ভোরের কথা ভাবতে লাগলো। বাইরে যখন গেট থেকে বেরিয়ে বাম দিকের রাস্তায় হেঁটে কালো গাড়িটি দেখতে পারলো তখনই বুঝে গেল এটাই তার আব্বুর বলা গাড়িটি। তাই কোনো কিছু যাচাই বাছাই না করেই সেই গাড়িটিতে উঠে গেল। দরজা খোলাই ছিল, কিন্তু যখন উঠলো তখন সেখানে পরিচিত কেউই ছিল না। তার আব্বুকে দেখতেও পেল না। তার জানা মতে তার আব্বু নেওয়ার কথা ছিল, কিন্তু তখনই পাশ থেকে কেউ একজন মেঘার নাকে কিছু একটা স্প্রে করলো। হঠাৎ এমন হওয়াতে মেঘা কিছুই বুঝলো না, কিন্তু যখন বিষয়টা বুঝতে পারলো তখন অনেকটাই দেরি হয়ে গেছে। চারিদিকে খোলা দৃষ্টি নিক্ষেপ করলো। এরপর কেউ একজন তার মাথাটা খুলে রাখলো আর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করতে বলল। জিয়ান, দেখলি তো, সিংহের রাজ্য থেকে সিংহিনী কে বশ করে নিয়ে যাচ্ছি, আর তুই কিচ্ছুটি করতে পারলি না। সব সময় তুই জিততে পারবি না। এইবার তোর কলিজার উপর হাত দিয়েছি, দেখি কিভাবে আমার হাত থেকে তাকে বাঁচাস। আর মাত্র কয়েক ঘন্টা, এরপর সে চিরদিনের জন্য আমার হয়ে যাবে। আর কোনোদিন তুই মায়াবতীর টিকিটাও পাবি না। কথাগুলো বলতে বলতেই মেঘার দিকে তাকালো সেই লোকটি, যে মেঘাকে এত কষ্ট করে এইভাবে নিয়ে এসেছে। অনেক বেগ পেতে হয়েছে এই জন্য, কিন্তু শত কষ্ট পানি হয়ে গেলেও যখন মেঘাকে তার নিকট দেখলো প্রাপ্তির হাসি আসলো। এখন শুধু আসল কাজ করা বাকি। দ্রুত করতে হবে, নইলে সব প্ল্যান ভেস্তে যাবে। মেঘা সম্পূর্ণ জ্ঞানী থাকলেও
কিছু কিছু কথা কানে স্পষ্ট বাড়ি খাচ্ছিল। এই মুহূর্তে এসব মনে করছে আর নিজেকে দোষারোপ করছে। কেন যে তার আব্বুকে ফোন না করে বের হয়েছিল কে জানে। এখন পড়েছে বিপদে। আদৌ কি কেউ জানে সে কিডন্যাপ হয়েছে? অবশ্যই এটা তো কিডন্যাপ বলে না। নিজে নিজে যে গাড়িতে ওঠে তাকে কি আর কেউ কিডন্যাপ বলে? এটা তো সে ফাঁদে পড়েছে। সেই ফাঁদের বিষয়টা শুধু সেই জানে, আর কেউ নয়। হঠাৎ করেই নিজেকে অসহায় মনে হচ্ছে। মন থেকে বারবার আদ্রের কথা আসছে, কিন্তু আদ্র তো এখন নিজের বিয়ে নিয়ে ব্যস্ত। সে আদৌ বাড়ি আছে কিনা তার খবর কি আর রাখবে? রাখবে না তো। আবুও তো জানে না সেই বাড়ি থেকে তার মেয়ে বেরিয়ে গেছে। এখন সে কিভাবে পালাবে এখান থেকে? পালাতে তো চেয়েছিল, যার জন্য এখন তাকে বেঁধে রাখা হয়েছে। আগেরবার যে লোকটি তাকে কিডন্যাপ করেছিল সেই লোকটি আবারও তাকে কিডন্যাপ করেছে। মানুষটিকে সচক্ষে এখনো পুরোপুরি দেখেনি, কারণ মুখে রুমাল বাঁধা। আর তার থেকে বড় কথা, লোকটি নাকি এখন তাকে বিয়ে করবে। এটা তো শুনেই মেঘার কলিজার পানি শুকিয়ে গেল। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। দুইজন মেয়ে সার্ভেন্ট কোনো মতে লাল একটু বেনারসি পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে আছে। কোনো প্রসাধনী লাগাতে দেয়নি। এতে ওই লোকটি আর বাধা দেয়নি। তার কথা হলো যতটুকু হয়েছে এতেই কাজ চলবে। কিছুক্ষণের মধ্যে দুইজন সার্ভেন্ট এসে মেঘাকে জোর করে নিচে নিয়ে যায়। আগ্রহ পায়নি। এতে মেঘা হোঁচট গেলেও কেউ আগ্রহ প্রকাশ করেনি, ব্যথাও পেয়েছে। নিচে গিয়ে দেখে একজন কাজী আর দুজন কালো কোট পরা দুইটা লোক বসে আছে। বোঝাই যাচ্ছে এরা উকিল। এরপর মেঘাকে জোর করে অচেনা লোকের পাশে বসিয়ে দিলে মেঘা উঠতে চাইলে লোকটি মেঘার হাত চেপে ধরে। মেঘার চিৎকারে পুরো হলরুমের দেওয়ালগুলো কেঁপে উঠেছে। কাজী যখন বলল, মেয়ে তো মনে হয় বিয়েতে রাজি না, এমনি বিয়ে করানো তো আমার পক্ষে। আর বলতে পারলো না অচেনা লোকটি পকেট থেকে গান বের করে কাজীর মাথায় নিক্ষেপ করে ধরলো। আপনাকে বেশি কথা বলা হয়নি, যা বলা হয়েছে তাই করেন। কাজী আর ভয়ে কিছু বলতে পারেনি, বিয়ে পড়ানো শুরু করলো। এইদিকে মেঘা চিৎকার করছে দেখে লোকটি মেঘার গলায় গান ধরে রাখলো। এতে মেঘার ভয় পেয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো। কি এক পরিস্থিতিতে পড়ে গেল সে। এখন এই লোকটিকে তাকে বিয়ে করতে হবে তার। কাজী যখন কবুল বলতে বলে তখন মেঘা চুপ করে থাকে, কোনো মতেই কবুল বলে না। লোকটি যখন মেঘাকে কিছু বলতে যাবে তখনই কোথা থেকে গোলাগুলির আওয়াজ হতে থাকে। লোকটি তাড়াতাড়ি মেঘাকে নিয়ে দাঁড়িয়ে যায়। কাজী আর উকিলগুলো নিজেদের প্রাণ রক্ষার জন্য সোফার নিচে লুকিয়ে পড়লো। দরজা দিয়ে আদ্রিয়ান পুরো খিলার রূপ নিয়ে দুহাতে গান নিয়ে ঢুকলো। এরপর পুরোপুরি ভিলেনি স্মাইল দিয়ে মেঘার আর ওই লোকটার দিকে তাকিয়ে, কিরে শালা, তোরা আমার পিচ্চি বউটাকে নিয়ে এত টানাটানি করিস কেন? আমার বউকে আমি এখনো ভালো ভালো টানাটানি করতে পারি নাই, আর তোরা কি করছিস? আমার বিয়ে করাচ্ছিস? ঢং আছে মাইরি তোদের। আদ্রিয়ানের এরূপ কথাতে অচেনা লোকটি ঘাবড়িয়ে গেল। কারণ আদ্রিয়ানের তো এখানে আসার কথা না। আদ্রিয়ান কেন, কারোরই তো এখানে ঠিকানা পাওয়ার কথা না। এটা একটা সিক্রেট বাড়ি, যা শহর থেকে অনেকটাই দূরে আর প্রায় জঙ্গলের ভেতরে এই গুপ্ত সাম্রাজ্য। না না, এখন মেঘাকে তুলে দিলে চলবে না। তার মায়াবতীকে তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাকে কিছু করতে হবে। তাই মেঘার গলায় বন্দুক নিক্ষেপ করলো। এখন এটাই একমাত্র পন্থা। বললি তুই তোর পিচ্ছি বউ নাকি পিচ্ছি রক্ষিতা, যাকে এই 3 মাস নিয়ে কাছে রেখেছিস কিন্তু কোনো বাড়তি পরিচয় ছাড়াই? আর কি যেন বললি? বউ? হা হা হা, হায়শালি। চুপ কর শালা। সে আমার বউ হোক আর রক্ষিতা, আমার সম্পত্তি সে। অনেক আগে আমি ওকে নিজের নামে করে নিয়েছি, তার কৈফিয়ত আমি তোকে দেব না। তার বোঝাপড়া এখানে আমার আর আমার বউয়ের মধ্যে থাকবে। মেঘা এতক্ষণ আদ্রিয়ানকে দেখে খুশি হলো, এই এখন আদ্রিয়ানের কথা পুরোটাই মাথার উপর দিয়ে যাচ্ছে। আদ্রিয়ান তাকে প্রথমে পিচ্ছি বউ বলায় অবাক হয়েছিল, কিন্তু যখন রক্ষিতা উচ্চারণ করলো তখন চোখ থেকে এক ফোঁটা পানি পড়লো। আদ্রিয়ান তাকে রক্ষিতার সাথে তুলনা করেছে, এটা ভাবতেও তার কষ্ট হচ্ছে। তাই বল, তুই আমাকে ভুলাতে পারবি না? আমি যদ্দূর জানি আজ তোর নিশির সাথে বিয়ে, তাহলে নিজের হবু বউকে রেখে এখানে কি করিস? তুই তোর হবু বউয়ের কাছে যা, আর আমাকে আমার হবু বউয়ের কাছে থাকতে দে। এসেই যখন পড়েছিস তখন আমাদের বিয়েটাও দেখে যা। মেঘাকে নিয়ে সামনে আগাতে গেলেই পিছন থেকে কেউ সেই লোকটির বাম হাতে গুলি করলো। গুলি করার সাথে সাথে মেঘা ছিটকে দূরে গিয়ে পড়তে লাগলো। আদ্রিয়ান সোজা ধরে ফেললো, আর মেঘা ভয়ে আদ্রিয়ানের জ্যাকেট খামচে ধরলো। আদ্রিয়ান মেঘাকে সোজা করে দাঁড় করিয়ে এক সাইডে জড়িয়ে ধরে লোকটির দিকে ট্রিগারে ব্যাটন চেপে ধরলো। লোকটি যখন পড়ে গেল তখন দুজন বডিগার্ড এসে তাড়াতাড়ি ছেলেটিকে চেপে ধরলো। ছেলেটি ব্যথায় কাতরাতে থাকলো।
এই বাড়ি যতগুলো গার্ড ছিল সবগুলোকে কবজা করে নিয়েছে। তাই লোকটিকে সাহায্য করার জন্য কেউ এগিয়েও আসলো না। হয়তো আজ তার সবকিছু ফাঁস হয়ে যাবে। আদ্রিয়ান মেঘাকে নিয়ে সোফায় বসিয়ে আরাম করে বসলো। এরপর লোকটির সামনে সোফার বসানোর জন্য ইশারা করলো। তখন লোকটিও মুখের রুমাল বাঁধা। আদ্রিয়ান রুমালটা খোলার জন্য গার্ডকে ইশারা করলো। রুমালটা খোলার সাথে সাথে মেঘা অবাক হয়ে তাকিয়ে থাকলো। একটু জন্য আন্দাজ করতে পেরেছিল, কিন্তু এখন দেখছে তার আন্দাজটাই সঠিক। নিদ্র ভাইয়া আপনি? তো কি মিস্টার নিদ্র খান, এতটা আড়ালে থেকে আমার ব্যক্তিগত সম্পত্তির ওপর নজর দিচ্ছেন, আবার আমার নাকের নিচ থেকে কিডন্যাপও করলে? ঢং আছে খুব তোর। হবে না কেন, বিপন্নের ছেলে বলে কথা। ভালো রক্ত আছে তোর শরীরে, তাই এই সাহসটা দেখিয়েছিস। নিদ্র ধরা খেয়েও কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না। এতে অবশ্য আদ্রিয়ানের তেমন কোনো যায় আসছে না, কারণ সে তো আগে থেকেই জানতো, শুধু সামনাসামনি আসার অপেক্ষায় ছিল। কিন্তু মহড়া মেঘাকে বানাতে হয়েছিল। মিস্টার আদ্রিয়ান, উপস দাদা ভাই, তো এখন বল তোর পিচ্ছি বউ আর রক্ষিতার খবর কি করে পেলি? আদ্রিয়ান তা শুনে মুচকি হাসলো। এরপর পায়ের উপর পা তুলে নিদ্রার দিকে তাকিয়ে, এই যে দেখছিস আমার পিচ্ছি বউ, সে আমার ব্যক্তিগত সম্পত্তি, আর ব্যক্তিগত সম্পত্তিকে কি কেউ এমদিকে উঠতে দেয়? তাকে উড়ানোর জন্য যতটুকু সীমা দরকার ততটুকুই দেওয়া আছে, এর বাইরে যেন যেতে না পারে তার দায়িত্ব আমার। আদ্রিয়ানের এইরূপ কথা শুনে নিদ্র তার কুচকানো ভ্রু আরো কুচকালো। সে জানে মেঘা আদ্রিয়ানের জন্য কি, কিন্তু যখন শুনেছে মেঘা তার বোন নিশুকে বিয়ে করছে, তখন তার মাথায় একটা কথাই ঘুরছিল, যে মেঘাকে আদ্রিয়ান বৈধভাবে কখনোই হয়তো স্বীকৃতি দিবে না, রক্ষিতা হিসেবে রাখবে। কিন্তু এখানে আদ্রিয়ান বারবার পিচ্ছি বউ বলাতে ব্যাপারটা কেমন ঘেটে যাচ্ছে। বারবার মেঘাকে পিচ্ছি বউ বলে সম্বোধন করিস কেন? আমি যতদূর জানি তোমাদের কখনো বিয়ে হয়নি, তো পিচ্ছি বউ না ডেকে রক্ষিতা বললেই পারিস। তোর অবশ্য কি আমার বোনকেও বিয়ে করবি আর মেঘার জীবনটাও নষ্ট করবি? সেটা তো আমি কখনোই হতে দিতে পারি না। তাই আমি মেঘাকে তুলে নিয়ে এসেছি নিজের কাছে। জানি সে আসবে না, খুবই জেদি মেয়ে, আর সে আমাকে ভালোভাবেই চিনেও না। একজন অপরিচিত ব্যক্তির সাথে আসা কখনোই সে কমফোর্ট ফিল করবে না। ভেবেছি আজকে বিয়ে করে আমি মেঘাকে নিয়ে লন্ডনে চলে যাব। সব প্ল্যান করাই ছিল, কিন্তু তুই এসে সব গেটে দিলি। নিদ্র বারবার রক্ষিতা উচ্চারণ করাতে আদ্রিয়ান বসা থেকে উঠে নিদ্র নাক বরাবর ঘুষি দিল। এতে নিদ্র সোফা থেকে ফ্লোরে পড়ে গেল। কাবির নামায় স্বাক্ষর করা একমাত্র আমার, তাও তার আব্বুর থেকে পারমিশন নিয়ে বউ বানিয়েছি। এখন কি তোদের সবাইকে ঢোল পিটিয়ে বলতে হবে যে আদ্রিয়ান বিয়ে করেছে? তোদেরকে তখন আবার বলবি বাল্য বিবাহ করেছি, এরপর আমার বউটাকে নিয়ে আবার টানাটানি করবি। এমনিতেই আমার বউটার ঘাড়ের রগ একটা বাঁকা, যে যা বলে তার উল্টোটা বোঝে। এটাকে এখনো ঠিক করতে পারলাম না, আর তুই কোত্থেকে তাকে এসে আমার বউটাকে ভ্যানিশ করতে চাচ্ছিস? এটা তো আমি আদ্রিয়ান থাকতে কখনোই হতে দিতাম না, তাই না ভাই আমার? বলেই আদ্রিয়ান আবারও গিয়ে মেঘার পাশে বসলো। মেঘা এতক্ষণ আদ্রিয়ানের কথা শুনছিল, কিন্তু যখন শুনলো আদ্রিয়ান আর মেঘার আগে থেকে বিয়ে হয়েছে, তখন থেকে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। আবার এটাও বলছে যে তার আব্বু নিজে পারমিশন দিয়েছে। কই, তার আব্বু তো এরূপ কোনো কথা তাকে বলেনি। সবকিছুই কেমন গোলপাক খাচ্ছে। এত রহস্য কেন? সবকিছু কিছুই মাথার মধ্যে ঢুকছে না তার উপর ওই ছোট্ট মাথায় হ্যান্ডেল করতে পারলো না, তাই আদ্রিয়ানের উপর ঢলে পড়লো। আর আদ্রিয়ানও বোধহয় এই অপেক্ষায় ছিল, কারণ এখন যা হতে যাচ্ছে তার ছোট্ট জান দেখতে পারবে না। তাই এতক্ষণ বসে বসে সময় নষ্ট করছিল এই বাস্তারটার সাথে। না হলে কখন যে একে উপরে পাঠিয়ে দিত। তার সাথে আরো অনেক কিছু স্পষ্ট হওয়ার আছে। এর আগে এটাকে মারা যাবে না। আর মেঘার দিকে তাকিয়ে মুচকি হাসলো, আর মেঘাকে কোলে উঠিয়ে ওখানে একটি রুমে শুয়ে দিয়ে আবারও আসলো। এরপর নিদ্র দিকে রক্তরঞ্জিত চোখে তাকিয়ে কাউকে ভেতরে আসার জন্য বলল। মেঘা বউ সাজে বসে আছে বাসর ঘরে। কিছুক্ষণ আগেই সব ধর্মবিধি আইন অনুসারে আদ্রিয়ানের সাথে বিয়ে হয়েছে। মেঘার অবশ্যই বিয়েতে খুশি হওয়ার কথা, কিন্তু সে এখনো বিস্ময় থেকে উঠতে পারেনি। কি থেকে যে কি হয়ে গেল। যখন সে অজ্ঞান ছিল তখন সেই জায়গায় কি হয়েছিল আর তার বিন্দুমাত্র ধারণা নেই। কিন্তু নিদ্রর কি হয়েছিল তাও জানে না। আর এখানে এসে আরেকটা খবর শুনে সে চরম বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। মেঘার যখন জ্ঞান ফিরছিল তখনই প্রায় বিকেল। তখন সে নিজের রুমে আবিষ্কার করলো। সে জেগে ওঠার সাথে সাথে রুমে কয়েকজন মেয়ে আসলো।
সাথে দাদিমাও। মেঘা দাদিমাকে দেখে মাথা নিচু করে ফেলে, কারণ এই মানুষটার সাথে মনে হয় অন্যায় করেছে। সকালবেলার কাণ্ডটা নিয়ে তার মধ্যে গিল্টি ফিল হচ্ছে, কিন্তু তার বা কি করা ছিল সে তো জানতো না যে কঠাস ব্যাটা নিদ্র তাকে তুলে নিয়ে যাবে। গেছে তো গেছে, একদম বিয়ে করার জন্যই কি কাণ্ডটাই না ঘটালো। কিন্তু এখন তারও বেশি ভয় পাচ্ছে আদ্রিয়ান তাকে সেখান থেকে নিয়ে এসেছে। কে জানে কি করবে এখন তাকে, হয়তো কুচি কুচি করে পদ্মা সেতুর নিচে ভাসিয়ে দেবে। এসব কথাই ভাবছিল আর নিজের প্রাণ বাঁচানোর পন্থা খুঁজছিল। তখনই দাদিমা এসে পাশে বসলো, কিন্তু কোনো কথা না বলে ওই মেয়েগুলোকে বলল যে সাজিয়ে দেওয়ার জন্য, যেমনটি আদ্রিয়ান বলেছে। বেশি মেকআপ করতে বারণ করেছে, কারণ এসব আদ্রিয়ান কম পছন্দ করে। আর বলেছে যাতে সুন্দর করে হিজাব করে দেয়, যেন একটাও চুল দেখা না যায়। দাদিমার এরূপ কথা শুনে মেঘা শুধু তাকিয়ে থাকলো। এরপর মেয়েগুলো এসে যখন মেঘাকে ফ্রেশ হয়ে আসতে বললো, তখন মেঘা তাড়াতাড়ি দাদিমাকে জিজ্ঞেস করতে লাগলো কেন সাজানো হবে। এতক্ষণ জিনিস দেখে বুঝে গেছে যে ব্রাইডাল সাজ দিবে তাকে, কিন্তু এই সাজ দিয়ে সে কি করবে? আজ তো তার বিয়ে না। তাই দাদিমাকে নানা রকম প্রশ্ন করতে লাগলো, কিন্তু দাদিমা কোনো উত্তরই দিল না। দরজা ঠেলে একজন সার্ভেন্ট খাবার নিয়ে এলো। মেঘা সারাদিন কিছু খায়নি, যার জন্য হয়তো এতক্ষণে শরীর দুর্বল হয়ে পড়েছে। তার জন্য দাদিমা মেঘাকে ফ্রেশ হয়ে আসতে বলল আগে। মেঘার অবশ্য মন খারাপ হয়ে গেল দাদিমা তার সাথে ঠিকভাবে কথা না বলাতে, আর দাদিমার কথা মতো ফ্রেশ হয়ে আসলো। এরপর দাদিমা ভাত মেখে মেঘার মুখের সামনে ধরলো খাওয়ানোর জন্য। মেঘারও খুব খিদে পেয়েছিল, যার জন্য আর না করেনি। শোনো মেঘা, তুমি সকালে যে কাজটা করেছো সেটা একদম ঠিক কাজ করোনি। সেটার জন্য আমি তোমাকে কিছু বলছি না, কারণ দোষটা তোমার একার না। ছোট এখনও তুমি, তাই অনেক কিছুই এখনও তোমার বোঝার আছে, কিন্তু এরূপ কাজে যাতে দ্বিতীয়বার না হয় সেদিকে খেয়াল রাখবে। পালিয়ে গেলেই সব কিছু সমাধান হয় না। যদি আজকে কোনো অঘটন ঘটে যেত তাহলে আমার নাতিটাকে কিভাবে সামলাতাম। দাদিমার কথা শুনে মেঘা মাথা নিচু করে ফেললো। তোমার আব্বু এসেছে, তোমার সব প্রশ্নের উত্তর তোমার আব্বু তোমাকে দেবে। তাই এখন মাথার মধ্যে এত কিছু ঢুকাতে হবে না। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কিছুক্ষণ পর উকিল ও কাজে আসবে। মেঘা আব্বুর কথা শুনে খুশি হলেও কাজী আর উকিলের ব্যাপারটা শুনে ভ্রু কুঁচকালো। এখানে কাজী আর উকিলের কাজ কি? আবার মনে পড়লো হয়তো আদ্রিয়ান আর নিশুতির বিয়ে, তারা তো আসবেই, কিন্তু এর জন্য তাকে কেন তৈরি হতে হবে? সে তৈরি হবে না কিছুতেই না। তার আব্বু এসেছে যখন, তার আব্বুর সাথেই চলে যেতে পারবে। এখন আদ্রিয়ানকে একটা সরি বলে দেবে আজকের কাজটার জন্য। যেহেতু দাদিমাও কষ্ট পেয়েছে, তাই দাদিমার দিকে তাকিয়ে, দাদিমা, আব্বু এখানে কি করে? তুমি এই কথা এখন বলছো? দেখি সরো সরো, আমি আব্বুর কাছে যাব। নিশ্চয়ই আমাকে নিতে এসেছে, তাই না? এই বলেই মেঘা দাদিমার বাকি কথা না শুনে দৌড়ে রুম থেকে বের হতে লাগলো। কেউ মেঘার হাতের কবজি ধরে সামনে আনে। মেঘা যেতে চাইলে বাধা পড়ে যায় তার হাতে, তাই তাকে কে আটকেছে তা দেখার জন্য ব্যক্তিটির দিকে তাকালো। আদ্রিয়ানকে দেখে হালকা ঢোক দিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে, কিন্তু সে নিজেকে সামলে আদ্রিয়ানের দিকে চোখ তুলে তাকায় আর শাসানোর সুরে বলে, আপনার সাহস তো কম না, আপনি আমাকে স্পর্শ করছেন। হাত ছাড়ুন আমার। বলেই মেঘা আদ্রিয়ানের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আদ্রিয়ান আরো শক্ত করে চেপে ধরে। তাতে মেঘার হালকা ব্যথাও পায়, তবু সে নাছোড়বান্দা, তাকে পেতেই হবে। তা না হলে আব্বু তো তাকে রেখেই চলে যাবে। মেঘাকে ছটফট করতে দেখে আদ্রিয়ান সবাইকে বলে কিছুক্ষণের জন্য বাইরে যেতে। সবাই বের হয়ে গেলে দাদিমা উঠে দরজার দিকে গিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। এরপর মেঘার দিকে তাকিয়ে আবারও আদ্রিয়ানের দিকে তাকালো। দাদু ভাই, মেয়েটা এখনো অবুঝ, বেশি বাড়াবাড়ি করো না, এতে হিতের বিপরীত হতে পারে। তাই যা করবে ভেবে চিন্তে করবে। এই বলে দাদিমা বাইরে চলে যায়। আদ্রিয়ান মেঘার হাত ধরে রেখে দরজা বন্ধ করে। এরপর মেঘাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করায়। প্রতিবিম্বতে দুজনকেই ফুটে ওঠে। মেঘা যখন প্রতিবিম্বর দিকে তাকায়, তখনই দেখে আদ্রিয়ান আগে থেকেই তার দিকে কেমন মায়া ভরা দৃষ্টিতে তাকিয়েছে। মেঘা বেশিক্ষণ সেই চোখের দিকে তাকাতে পারল না, তাই অন্যদিকে দৃষ্টি দিল। আদ্রিয়ানের এইরূপ কাছে আসাতে মেঘার শরীরে কম্পন সৃষ্টি হলো। কোনো মতে নিজেকে সামলিয়ে আদ্রিয়ানকে ধাক্কা মারলো। হঠাৎ ধাক্কাতে আদ্রিয়ান প্রস্তুত ছিল না, তাই একটু পিছিয়ে গেল। এরপর মেঘার দিকে অবাক চোখে তাকালো। সমস্যা কি আপনার? বারবার কাছে আসছেন কেন? নাকি এখন বলবে যে আপনার ক্যারেক্টারেও সমস্যা আছে? নিশুদির সাথে বিয়ে হচ্ছে তো তাকে বিয়ে করুন, আমার পেছনে কেন পড়ে আছেন? নিদ্র ভাইয়ার কথা তাহলে ঠিক, রক্ষিতা বানাতে চাইছেন আমাকে।
মেঘার এরূপ কথায় আদ্রিয়ান তার হাত মুষ্টিবদ্ধ করলো, নিজের রাগ সম্বরণ করার চেষ্টায় আছে। কি হলো, এখন চুপ করে আছেন কেন? তাহলে কি এটাই ঠিক আপনি আমাকে রক্ষী? উচ্চ স্বরে একটি শব্দ হলো, যেই শব্দ মেঘা কেঁপে উঠল, সাথে সাথে চোখ বন্ধ করে কানের হাত দিল। মেঘা চোখ খোলার আগেই আদ্রিয়ান মেঘার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল, এরপর সবার সামনে এনে দাঁড় করালো। মেঘা সামনে তাকিয়ে দেখলো এখানে প্রায় সবাই আছে, দাদিমা, পিমনি, ফুফা, নিশু আর তার সাথে নতুন 3 জনকে দেখতে পাচ্ছে, যাদের আগে দেখেছে বলে মনে হয় না। হঠাৎ করেই বাম সোফায় চোখ পড়তে দেখলো তার আব্বু বসে আছে। আব্বুকে দেখে সবকিছু ভুলে গেল, আর যখনই তার আব্বুর কাছে যেতে নিবে তখনই আদ্রিয়ান ধরে ফেলে। আপনার কোনো কথাই আমি শুনতে আগ্রহ নই। আব্বু যখন চলে আসছে তখন আপনি আর আমাকে আটকাতেই পারবেন না। তাই নাকি? আর যদি তোমার আব্বুই তোমাকে নিতে না চায় তখন কি করবে? আব্বু কেন নিতে চাইবে না? আমার আব্বুর মেয়ে আমি, আর আমি আমার আব্বুর সাথে যেতে চাইলে অবশ্যই নেবে, তাই না আব্বু? তুমি বসে আছো কেন আব্বু? এখনই চলো। এখানে আমার দম বন্ধ লাগছে, আমাকে এই শয়তানটার কাছ থেকে নিয়ে যাও। মেঘার এরূপ কথা শুনে তার আব্বু বসা থেকে উঠে মেঘার আদ্রিয়ানের সামনে আসলো, এরপর মেঘার মাথায় হাত বুলিয়ে, কোন বাবাকে দেখেছো আম্মু যে তার মেয়ের সংসার ভাঙতে? আমাকে কি সেই রকমের আব্বু মনে হয় আম্মু? মেঘার আব্বুর এরূপ কথা শুনে কিছুই বুঝতে পারলো না। এখানে সংসার ভাঙার কথা আসছে কেন আব্বু? আমি বলছি মেঘা বনু। হঠাৎ করেই নিশুর কথায় তার দিকে তাকালো। আজ নিশুকে খুব সুন্দর লাগছে, ম্যাজেন্টা কালারের লেহেঙ্গা খুব সুন্দর করে ফুটে উঠেছে নিশুর ফর্সা গায়ে। নিশুর ডাকে নিজের বাস্তবে ফিরল। আমি লন্ডন থেকে এসেছিলাম ভাইয়ার সাথে আরও প্রায় 20 দিন আগে, কিন্তু সেটাও মম ড্যাডকে না জানিয়ে, কারণ বাংলাদেশের কথা বললে ওনারা আসতে দিত না, শুধু একটা কারণ বললেই আসতে দিত, আর সেটা হলো দাদা ভাই মানে আদ্রিয়ানকে যদি বিয়ে করি তাহলে। সে যাই হোক, আমি তবুও এসেছিলাম ভাইয়ার সাথে অনেক কষ্ট করে। আসলে এখানে আসার একমাত্র উদ্দেশ্য ছিল আমার প্রিয় মানুষটির সাথে দেখা করা, কারণ সে বাংলাদেশেই থাকতো, অয়ন নাম তার, আর আমাদের ফোনেই পরিচয়, আর তার থেকেই প্রণয়। ও একটা ভালো কোম্পানিতে চাকরি করে, তাই আমাদের সম্পর্ক যখন 2 বছর হয় তখন বিয়ের প্রস্তাব রাখে আমার মম ড্যাডের কাছে, কিন্তু আমার মম ড্যাড তারা আমাদের সম্পর্কটাকে মেনে নেয়নি, উল্টো অয়ন আর ওর মা বাবাকে অনেক অপমান করে, বলেছে সে টাকার লোভে আমাকে ফাঁসিয়েছে, আরও অনেক কিছু। এরপর থেকে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, অনেক চেষ্টা করেও তার খবর পাইনি, সেজন্যই আমি বাংলাদেশে আসি তার খোঁজে, আর তার খোঁজ অনেক কষ্টে জোগাড় করি, আর এইসব কিছুই দাদাভাই আমাকে সাহায্য করে। আজকে আমার আর আদ্রিয়ানের নয়, বরং তোমার আর আদ্রিয়ানের বিয়ে হওয়ার কথা, আর আমার সাথে অয়নের, যার পুরো আয়োজন দাদাভাই নিজে করে, কিন্তু তার মধ্যে আমাদের কিছু অভিনয় করতে হয়। সেটার কারণ কি তা আমি জানি না, হয়তো বড় কোনো কারণ থাকতে পারে, সেটা না হয় দাদাভাই তোমাকে বলবে। সরি বোনো, এতদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আর এই যে দেখছো পাশে একটা লম্বা ছেলেকে দেখিয়ে, ও হচ্ছে অয়ন, আমার প্রিয় মানুষ। অনেক কষ্টে তার সাথে আমার বিবাহ হতে যাচ্ছে, যার পুরো কৃতিত্ব দাদা ভাইয়ের। এই জন্যই আজ আমি আমার প্রিয় মানুষটিকে কাছে পাচ্ছি এবং সারা জীবনের জন্য নিজের নামে করে নিচ্ছি। বলেই মুচকি হেসে অয়নের দিকে তাকালো, আর এদিকে মেঘা কিম কর্তব্য বিমূঢ় হয়ে গেল। এত কিছু হয়েছে অথচ সে কিচ্ছু টের পায়নি। মেঘা যখন এসব ভাবনায় মশগুল, তখন আদ্রিয়ান নিশুর উদ্দেশ্যে বলল, বোঝানোর চ্যাপ্টার যদি শেষ হয় তাহলে তোর আদরের বোনকে বল তাড়াতাড়ি রেডি হয়ে আসতে, আমার আরও কাজ আছে, এসব আর ভাল লাগছে না। বলেই আদ্রিয়ান ফোন নিয়ে বাইরে চলে গেল। মেঘাকে রেখে গেল ভাবনা চিন্তার অম্বরে। হয়তো আজকে সে ভাবতে ভাবতেই তার দিনগুলো অতিবাহিত হবে, বা এর চেয়েও অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হবে, নাকি এর চেয়েও মারাত্মক কিছু অপেক্ষা করছে। কি হতে চলেছে তাদের জীবনে, কোন দিকে মন নেবে। সন্ধ্যা আলোর প্রকোপ কমে এলো, আধারের আবরণে স্নিগ্ধ প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। গোধূলির সময় কেটেছে অনেকক্ষণ হলো, আর সেই মধুর লগ্নে বাধা পড়েছে মেঘা, আদ্রিয়ান, নিশি, অয়ন। হ্যাঁ, কিছুক্ষণ আগেই সম্পূর্ণ বিধি অনুসারে 2 জুটি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। এদের মধ্যে এক জুটিকে আনন্দ উল্লাসের সাথেই তাদের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে, আর এক জুটির মধ্যে কারোর মধ্যে সেই খুশি দেখা যায়নি, কারণ পরিস্থিতির প্রকোপে হয়তো এই বন্ধনটা এলোমেলো ভাবেই জুড়ে গেল। কিন্তু এর মধ্যে আরেকটি সত্যি প্রকাশ ঘটলো মেঘার কাছে। আদ্রিয়ানের সাথে এই নিয়ে দ্বিতীয়বার পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। প্রথমবার কাবিন নামায় স্বাক্ষর করে, আর দ্বিতীয়বার ধর্ম রেজিস্ট্রি করে। ভাবতেই অবাক লাগছে,
তার সে আগে থেকেই আদ্রিয়ানের অর্ধাঙ্গিনী ছিল, কিন্তু এসব তার কোনো কিছুই জানা ছিল না। জানবই বা কি করে? এগুলো তো আদ্রিয়ান তার আব্বুর কারসাজি। এর জন্যই আব্বুর সাথে কথা বলেনি। কেন বলবে কথা? তাকে না জানিয়ে এই লোকের সাথে তাকে বিয়েও দিয়ে দিল, তার সাথে প্ল্যানিং করে এই বাড়িতে কিডন্যাপের নাটক করেও নিয়ে আসলো, আর তার থেকে সে অজ্ঞাত ছিল এতদিন। দুঃখে তার এখন কান্না আসছে, রাগ করে আর খায়ওনি কিছু। এখন সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বসে আছে, কারোর সাথে কথা বলবে না। সবগুলো শুধুই তার থেকে সবকিছু লুকিয়ে লুকিয়ে করে। সে তো কবুলও বলতো না, কিন্তু তার আব্বু এমন ভাবে তাকে ব্ল্যাকমেল করলো যে তার মন গলে পানি পানি হয়ে গেছে। তাই মনের কষ্টগুলো ভেতরে রেখেই দিন কবুল বলে সবাইকে সাক্ষী রেখে হয়ে গেল আদ্রিয়ানের অর্ধাঙ্গিনী। আদ্রিয়ানও কবুল বলে হয়ে গেল মেঘার অর্ধাঙ্গ। সবকিছুই খুবই সুন্দর করেই হয়েছে। এসব যখন ভাবছিল তখনই দরজায় ধাক্কানোর আওয়াজ হলো। মেঘা ব্যালকনি থেকে এসে শোনার চেষ্টা করলো কে এসেছে। তখন বুঝতে পারলো নিশি এসেছে। এই মেয়েটার সাথেও সে রাগ। কি সুন্দর করে আদ্রিয়ানের কথায় তাল মিলিয়ে অভিনয় করে তাকে ঘোল খাওয়ালো। আর এসব দেখে আদ্রিয়ানকে কত কিছুই না বললো। এখন তার সামনে সব পরিষ্কার, কিন্তু এত সব আদ্রিয়ান কেন করেছে তার যথার্থ কারণ বলেনি। এদিকে আদ্রিয়ান এসব ভাবতে ভাবতে দরজা খুললো, কারণ নিশুদি কিছুক্ষণ পরেই বিদায় নেবে। কি ব্যাপার মেঘা বোনো, দরজা খুলতে এতক্ষণ লাগে? কি করছিলে এতক্ষণ? নিশু মেঘার দিকে তাকিয়ে দেখে মেঘা গাল ফুলিয়ে মুখটা বেলুনের মতো করে রেখেছে। কান্না করার ফলে হালকা চোখের কাজল লেপটে গিয়েছে, আর এতেই মনে হয় মেঘার বধূর সাজটা সার্থক হলো। আদ্রিয়ান যদি মেঘাকে এই রূপে দেখে তাহলে হয়তো আজকে সেই কয়েকটা হার্টবিট মিস করবে। কিন্তু এই দাদা ভাইটা যে কই গেল? আজকে কি তার জরুরি কাজ করতে হলো? আদ্রিয়ান যে বাড়িতে নেই সেটা মেঘা এখনো টের পায়নি। তুমি আমার সাথে কথা বলো না দি। তোমার তো ফিল্মি জগতে অভিনয় করা উচিত ছিল। যেইভাবে আমাকে বোকা বানালে তোমরা দুই ভাই বোন মিলে, মনে হয় না এই জন্মে এই রকম বোকা আমি হয়েছি হব। মেঘার এরকম বাচ্চা টাইপের কথা শুনে নিশু ভিক করে এসে দিল। মেয়েটার অভিমান মনে হয় আদরের অভিমান। এই যে এভাবে গাল ফুলিয়ে কথা বলছে, আর মুখের ভঙ্গিমাগুলো এত আদুরে লাগছে, সে আর কি বলবে। সে যদি ছেলে হতো তাহলে এই মেয়েটাকে সে কখনোই আদ্রিয়ানের হাতে দিত না, সে নিজেই নিয়ে ভেঙে যেত। এসব ভাবছিল আর মেঘাকে কাছে টেনে নিয়ে বুকের মধ্যে মাথাটা নিয়ে হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু খেলো। ধুর পাগলি, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তোর বরটাই তো শর্ত দিল যে তার কথায় যদি অভিনয় না করি তাহলে নাকি অয়নের সাথে আমাকে বিয়ে দেবে না। আর যখন ব্যাপারটা অয়নকে নিয়ে, তখন কি আমি আর রাজি না হয়ে থাকতে পারি বল শোনা? নিশুর কথা শুনে একটু দুঃখ লাগলো তার। যে শয়তান বরটা সবাইকে শুধু ভয় লাগিয়ে তার কাজ আদায় করে, তাকেও তো কত ধরনের ভয় লাগাতো আর তার কার্যসিদ্ধি করতো। এই শয়তান বরটাকে কিভাবে শায়েস্তা করবে কে জানে। তার মতো চুনোপুটি মেয়েকে কি এই হাতির মতো গন্দারটাকে টাইট দিতে পারবে? মনে হয় না পারবে। এই যে ভাবনা রানী, দাদাভাই ঠিকই বলে যে তুমি অতিরিক্ত তোমার এই ছোট্ট মাত্রায় বেশি প্রেশার নাও। এটা কিন্তু ঠিক না। শোনো, তোমাকে কয়েকটা কথা বলি। তোমার বয়সটা হয়তো কম, কিন্তু সে তুলনায় কিন্তু যথেষ্ট ম্যাচিওর, আর তাই আমার কথাগুলো মন দিয়ে শুনবা। নিশুর কথায় মেঘা মাথা নাড়ালো। এরপর নিশু মেঘাকে নিয়ে বেডে বসলো। মেঘার হাত দুটো নিশুর হাতের মুঠিতে নিয়ে, দাদাভাই যখন কিশোর ছিল তখন মামা মামি এক ভয়াবহ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। দাদাভাইয়ের পুরো পৃথিবীটা ছিল মামা মামি। যখন ওনারা মারা যায় তখন দাদাভাই অনেক ভেঙে পড়ে। এর নানুমাই দাদাভাই অনেক কষ্টে তাকে সামলায়। যখন দেখছে দাদাভাই আস্তে আস্তে ঠিক হচ্ছে, তখন তাকে লন্ডনে পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য, কারণ এখানে থাকলে সবসময় মামা মামির কথা মনে পড়বে, এতে দাদাভাইয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। তাই সেখানে পড়াশোনা শেষ করে মামার রেখে যাওয়া বিশাল বিজনেস সামলায়। এরপর আস্তে আস্তে এভাবেই সময় যেতে থাকে, কিন্তু কখনো কোনো মেয়ের নেশা তার ছিল না। বিদেশের মাটিতে থাকলে মেয়েদের নিয়ে মাথা কোনো বিষয় ছিল না, কিন্তু দাদাভাই কখনো এইসব ব্যাপারে ইন্টারেস্ট দেখাতো না। শুধু একটা কথাই বলতো, এসব ফালতু জিনিসের জন্য তার সময় নেই। তখন আমিও বলতাম যে যখন তোমার লাইফে সেই সন্ধিক্ষণ আসবে তখন দেখবে সব কিছুই মূল্যবান সময় মনে হবে। আর দেখো বোনু, আমার কথা মিলে গেল। তোমাকে পাওয়ার জন্য দাদাভাই যে কি কি খেল দেখিয়েছে সেটা শুধু সে আর ওপরওয়ালাই জানে। তোমাকে এইসব বলার একমাত্র কারণ হলো দাদাভাই তোমাকে পাগলের মতো ভালোবাসে। হয়তো তার কার্যকলাপে তুমি বুঝেছো।
ওর ইজহার করার পন্থাটা হয়তো একটু অন্যরকম, কিন্তু তোমাকে সে তার জীবনের সব কিছু দিয়েই রক্ষা করতে চায়। তোমাকে কষ্ট দিয়ে সেও কষ্ট পায়, নিজেকে আঘাত করে। এমন পিওর হার্টকে কখনোই অবহেলা করো না, আপন করে নাও। অনেক হয়েছে রাগারাগি, এখন এসব মান ভেঙে নতুন জীবন শুরু করো। দেখবে পৃথিবীর সুখী জুটির মধ্যে তোমরাও সেরা কাপল হবে। মেঘা মন দিয়ে সব কথা শুনলো আর চোখের অশ্রু ঝরাতে লাগলো। নিজেকে নিজে এখন দোষারোপ করতে লাগলো। এত কিছু দেখেও সে অবুঝের মতো কত কিছুই না করলো। আদ্র অনেক হার্ট হয়েছে, হয়তো এখন মেঘাকে আর আগের মতো ভালোবাসবে না। তাকে কি মেনে নিবে আদ্র, নাকি ওইসব কাজের জন্য তাকে দূরে ঠেলে দিবে? এসব ভেবেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো। মেঘার অবস্থা দেখলে নিশুরও মন খারাপ লাগছে। মেয়েটাকে এখন এসব না বললেই পারতো, কিন্তু এতে যে আদ্রিয়ানকে যে ভুল বুঝেই যাবে, এতে দুজনের সম্পর্কের ভাটা পড়তে পারে। আর একজন মেয়ে হয়ে সে এসব কখনোই হতে দিতে পারে না। নিশুদি, আমাকে কি উনি আগের মতো ভালোবাসবে না? আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে। এখন আমি কি করব বলো না নিশুদি? উনি হয়তো আমাকে আর গ্রহণই করবে না, তাই না নিশুদি? পাগলি একটা, তোমাকে যদি দূরে সরিয়ে দেবে তাহলে কি এত কিছু করে এইভাবে বিয়ে করতো? আসলেই দাদাভাইটাও না এমন ছোট্ট মেয়েকে আমার ভাবি বানালো যে কি আর বলবো, খুব বড় ভুল করলো। দি, বলেই মেঘা ভ্যাবা করে কান্না করে দিল। মেঘার হঠাৎ এমন কান্নায় নিশু ঘাবড়িয়ে গেল। ও তো মজা করছিল। নিশু তাড়াতাড়ি মেঘাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, বনু, আমি তো মজা করছিলাম। হয়েছে হয়েছে, আর কান্না করো না প্লিজ। এরপর দাদাভাই যদি টের পায় আমার জন্য তার পিচ্ছি বউটার চোখে পানি এসেছে, তাহলে হয়তো আমাকে আর অয়নের কাছে পাঠাবে না। তখন কিন্তু আমিও তোমার সাথে যোগ দেব কান্নায়। বলেই মুখটা দুঃখী দুঃখী ভাব করে ফেললো। আর মেঘা মাথা উঠিয়ে নিশুদির দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। সত্যি 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 ভাগ্য করে এমন একটা বড় বোন পেল। আপন হলেই কি সবাই আপন হয়? হয় না। পর কখনো কখনোই এইভাবে আপন হয় যে তাদের সাথে একদম মিশে যায়, যেমনটা নিশুর সাথে মেঘা মিশে গেল। এরকম আরো কিছুক্ষণ কথা বলে নিশু বিদায় নিল, কারণ একটু পর অয়নের সাথে তার নতুন জীবনের সূচনা করার জন্য শ্বশুরবাড়ি যাবে। এইভাবে মেঘার অনেকটা সময় পার হয়ে গেল। বর্তমান মেঘা বাসর ঘরে বসে এতক্ষণ এসবই ভাবছিল, আর সবকিছু কিভাবে স্বাভাবিক করবে তা ভাবছিল। অনেক হয়েছে রাগ অভিমানের পালা। এখন সে একজন নিখুঁত অর্ধাঙ্গিনী হয়ে দেখাবে। যখনই অর্ধাঙ্গিনী জিনিসটা মাথায় আসলো, তখনই লজ্জায় কালটা লাল হয়ে গেল। সে এখনো বিশ্বাস করতে পারছে না আদ্রিয়ানের অর্ধাঙ্গিনী হয়েছে। সারা জীবনের জন্য কাছের মানুষটা তার হয়ে গেল। এত সুখ সুখ অনুভূতি হচ্ছে যে মেঘার মনে হয় পাগল হয়ে যাবে। প্রায় অনেকক্ষণ ধরেই মেঘা বসে আছে। দাদিমা আর টনি মিলে মেঘাকে বাসর ঘরে বসিয়ে গেছে সেই রাতের 10টায়। এখন বাজে রাতের 1টা। হ্যাঁ, টনি এসেছে। আদ্রিয়ানি আসতে বলেছে। বান্ধবীকে পেয়ে মেঘা তো ভীষণ খুশি হয়েছিল। এরপর অনেক কথা হলো তাদের সাথে। দাদিমাও যোগ দিয়েছিল। দাদিমা এখন মেঘার সাথে আবারও আগের মতো কথা বলছে, সাথে অনেক উপদেশও দিল। আর টনি তো অনেক গভীর গভীর কথাও বলছে যে তার কান দুটো গরম হয়ে গিয়েছিল। আল্লাহ, মেয়েটাও কি এক পিস রে বাবা। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো খবর নেই। হঠাৎ দরজা খোলার শব্দে মেঘার ঘুমটা হালকা হলেও চোখ জোড়া খুলতে পারলো না। আদ্রিয়ান ঢুকেই দেখলো তার রুমটা পুরো ফুলের রাজ্য করে ফেলেছে। খুব সুন্দর করে রুমটা ডেকোরেট করা হয়েছে। আদ্রিয়ান রুমে ঢুকে চারিদিকে চোখ বুলিয়ে বেডের দিকে তাকালো। বেডটিকেও আলিশান ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। মনে হচ্ছে পুরো একটা ফুলের বাগান। আর সেই বাগান আলোকিত করে ভেতরে বসে থাকা তার জীবনের বিশেষ ফুলটি, যে কিনা ফুলের রানী হিসেবে আছে। কিন্তু সেই রানী আপাতত ঘুম পরির সাথে ঘুমের জগতে মিশে আছে। আদ্রিয়ান সামনে আগাতে লাগলো। এরপর বেডে ঝুলে থাকা ফুলের শাড়িগুলো সরিয়ে মেঘার কাছে চুপটি করে বসলো। দেখলো মেঘা বাচ্চাদের মতো করে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে। মেঘার এই রূপটা আদ্রিয়ানের হার্টবিট বাড়িয়ে দিল। এত স্নিগ্ধ লাগছে তার পিচ্ছি বউটাকে। হ্যাঁ, তার পিচ্ছি বউ, তার জীবনের এই আলো ফুলটি। আমার পরি, আমার পিচ্চি বউ, আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, আমার স্নিগ্ধ ফুল। সকালে স্নিগ্ধ আলোড়ন চারিদিকে। হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে। মধ্যরাতে বৃষ্টি হওয়ায় এখন চারিদিকে ফোটা ফোটা শিশিরগুলো চমৎকার রূপ নিয়েছে। আর সেই চমৎকার প্রকৃতির সাথে ফুলগুলো মেতে আছে তাদের সাথে রূপ বাড়াতে। আহা, কি সুন্দর সেই প্রকৃতির কাঁচা গন্ধ। আর সেসবের মোলায়েম গন্ধ আস্তে আস্তে মেঘার নাসার রন্ধ্রে প্রবেশ করছে।
কিন্তু তার সাথে কোনো পুরুষালী গায়ের পারফিউমের তীব্র গন্ধ নাশরন্ধে বাড়ি খাচ্ছে বারংবার। এত সব কিছুর মধ্যে কিছুতেই আর ঘুমিয়ে থাকতে পারল না সে। টুপ করে চোখটা খুলে ফেলে। এরপর সামনে তাকাতেই দেখে কারোর বস্ত্রহীন বুকে নাক বাজিয়ে শুয়ে আছে। এরপর মাথা তুলে দেখে ব্যক্তিটির মুখ দেখার চেষ্টা করে, কিন্তু সেই ব্যক্তিটা আগে থেকেই তার দিকে তাকিয়েছিল, তাই দেখেই দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। এরপর সেই ব্যক্তির থেকে ওঠার চেষ্টা করতে লাগলো। পেটে অজস্র ব্যথা অনুভব করলো, তাই সাথে সাথে আ করে উঠলো। সমস্যা কি তোমার? আস্তে ওঠা যায় না? আমার থেকে শুধু পালানোর ফোন দে। কোথায় লেগেছে দেখি। বলেই আদ্রিয়ান যখন চাদর উঠিয়ে দেখতে নিবে, তখনই মেঘা লজ্জার চাদরটা সরাতে দিল না। এতে আদ্রিয়ান কানের কাছে গিয়ে লো ভয়েসে, গতকাল রাতে কিন্তু সব লজ্জা দেখে নিয়েছি, এখনো তো লজ্জা পেয়ে কি হবে? নাকি তুমি চাচ্ছ আবারও তোমার লজ্জাগুলো খুঁটে খুঁটে ভাগাই? আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘার তো জান যায় যায় অবস্থা। কি অসভ্য লোকটা! কালকের পাগলামিগুলো কি কম ছিল? আর এখন আবার এসব ভেবেই আরো বেশি লজ্জা পেতে লাগলো, আর ভাবতে লাগলো কালকের রাতের ঘটনা। গতকাল রাতে আদ্রিয়ান যখন মেঘাকে দেখতে ব্যস্ত, তখন মেঘার ঘুমটা হালকা হলো। এরপর পিটপিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান মোহনীয় দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আর সেই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে আদ্রিয়ানের সম্মুখে বসলো। ততক্ষণে আদ্রিয়ান খেয়াল করলো মেঘা জেগে গেছে। মেঘাকে বহুরূপে খুবই মোহনীয় লাগছে, আর ঘুম ঘুম ভাবটা এখনো কাটেনি, যার জন্য বাচ্চা বাচ্চা টাইপের লাগছে। আর কাজলও হালকা ল্যাপটানো। বেশিক্ষণ এসব খেয়াল না রেখে মেঘাকে বললো শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে অজু করে আসতে। মেঘাও আদ্রিয়ানের কথা মতো অজু করে আসলো। আদ্রিয়ান অন্য বাথরুমে গিয়ে ফ্রেশ হতে গেল। প্রায় 30 মিনিট পর মেঘা একদম গোসল করেই বের হয়েছে। রুমে এসে দেখে আদ্রিয়ান আগে থেকেই বসে অপেক্ষা করছে তার জন্য। আদ্রিয়ান পাঞ্জাবি বদলে টি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে। আদ্রিয়ানও হয়তো গোসল করে এসেছে। চুলগুলো হালকা কপালে ল্যাপটানো, খুবই স্নিগ্ধ লাগছে তার অর্ধাঙ্গকে। আদ্রিয়ান হাতের জিনিসগুলো থেকে দৃষ্টি সরিয়ে মেঘার দিকে নজর দিল। তার খুব পছন্দের শাড়ি পরেছে মেঘা। অ্যাশ কালারের মধ্যে হালকা সিল্ক মিশ্রিত জর্জেটের শাড়ি, তার মধ্যে মাথায় টাওয়াল পেঁচানো। হয়তো গোসল করেছে। কপালে ফোঁটা ফোঁটা পানি এখনো লেগে আছে। কৃত্রিম সাজটা নেই। মেঘা হালকা মেকআপ করেছিল, আর চুলগুলো হিজাব দিয়ে বাঁধা ছিল, তাই এসব তুলতে তেমন আর কষ্ট হয়নি। আদ্রিয়ান হাতের জিনিসগুলো রেখে মেঘার কাছে গেল। এরপর নামাজের কথা বলে দুজনেই নতুন জীবনের সূচনা করতে আল্লাহর কাছে প্রার্থনা করলো, যাতে তাদের জীবনে কোনো ধরনের অশান্তি না আসে। এরপর নামাজ পড়া শেষ হলে দুইজন জায়নামাজ গুছিয়ে নিল। মেঘা আদ্রিয়ানেরটা নিল। এরপর দুজনের জিনিসগুলো আলমারিতে গুছিয়ে রাখলো। এরপর মেঘা যখন পিছনে ফিরবে, তখনই আদ্রিয়ান তার পিছনে আছে, যার জন্য হালকা ধাক্কা খেলো। আদ্রিয়ান সেসবের তোয়াক্কা না করে মেঘাকে নিয়ে গিয়ে বেডে বসলো। এরপর মাথা থেকে ওড়না ধারা হিজাব বাঁধা চুলটা খুলে নিয়ে চুলগুলো ছেড়ে দিল। মেঘার চুলগুলো অনেকটাই বড়, যার কারণে চুলগুলো বেডে ছড়িয়ে গেল। এখন তো প্রায় অনেকটাই ভিজা। এই মেয়ে যদি চুল ভিজায়, তাহলে সেই চুল আর সহজে শুকায় না। সার্ভেন্টকে দিয়ে এই মেয়ের চুল শুকাইতে হতো, না হলে ঠান্ডা লেগে যেত। মেঘার আব্বু এই বিষয়ে আদ্রিয়ানকে অনেক আগেই বলে রেখেছিল, যার আদ্রিয়ান আগে থেকে একজন সার্ভেন্ট রেখেছিল মেঘার চুলের যত্ন করার। কিন্তু মেঘাকে জিনিসটা বুঝতে দেয়নি, কারণ সার্ভেন্টটিকে আগে থেকেই বলা হয়েছিল যে মেঘার চুলগুলো তার খুব পছন্দের, তাই সে সার্ভেন্টই মেঘার চুলের সব যত্ন নিবে। এমনটাই মেঘাকে বলা হয়েছিল, যার জন্য মেঘাও হাসি মুখে তা মেনে নেয়। কারণ মেঘাও নিজের চুলের যত্ন নিজে কখনোই করতে পারতো না, সবসময় তার আব্বুই যত্ন করতো। আদ্রিয়ান টাওয়াল নিয়ে মেঘার চুলগুলো মুছে দিচ্ছে। মেঘা যখন এসব দেখলো, তখন সাথে সাথে সরে গিয়ে, আমাকে দিন, আমি মুছে দিচ্ছি। মেঘার এরূপ কথা শুনে আদ্রিয়ানের ভ্রু কুঁচকে বলল, আমাকে দিন, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আগে তো তুমি মুছতে। এত পাকনামি কেন করো? বাচ্চার মতো থাকো। আদ্রিয়ানের এরূপ ব্যঙ্গাত্মক কথা শুনে মেঘা আর তো চোখ কপালে। কি বলে এই লোক? আমি বাচ্চা? মেঘাকে ওটা থেকে সামনে এনে আদ্রিয়ানের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে এক হাত উঁচু করে শাসিয়ে, কি বললেন আমি বাচ্চা? আমি বাচ্চা হলে আপনি তো বুড়িরা। আর বাচ্চা বলে বিয়ে করেছেন কেন? আপনার মতো বুড়ি দেখেই তো বিয়ে করতে পারতেন। জোরে জোরে এসব বলেই মেঘা হাবাতে লাগলো। আর হঠাৎ মেঘার এরূপ কাণ্ডে আদ্রিয়ানের পেট ফেটে হাসি আসছিল। যাই হোক, বউটা তার ঝগড়া করতেও জানে, আর একটু খেপালে মন্দ হয় না। কি বলে মেয়েরা? আরে মেয়েরা আমার পিছনে লাইন ধরে যায়, কারো প্রেমিক হওয়ার জন্য, কারো বা জামাই হওয়ার জন্য, আর কারো কত কি। নিতান্তই আমি ভদ্র ছেলে, তাই ওইসবে জড়াইনি। এখন মনে হচ্ছে ওইগুলোকে সাই দিলে ভালো হতো, আজ এই বাচ্চার কথাগুলো শুনতে হতো না। আদ্রিয়ানের কথাগুলো শুনে মেঘার আগুনের মধ্যে ঘি ঢালার মতো কাজ হলো। আপনি ওই মেয়েদের সাই দিবেন? হ্যাঁ, সাই দিব না কেন? নিজের বউ যখন বুইরা বলে,
তখন তো আমার মন বুড়ি বলে মেয়েদের পিছনে ছুটতে হবে, বউয়ের আদেশ বলে কথা। আদ্রিয়ান ইনোসেন্ট ফেস করে বলল। এরপর মেঘার পরবর্তী পদক্ষেপ দেখার জন্য প্রস্তুতি নিল। ঠিক আছে যান, আপনি আপনার মতো পছন্দের মেয়ের কাছে। ধুর, থাকবোই না আমি এখানে। কেন যে আব্বুর কথায় রাজি হলাম আপনাকে বিয়ে করার, এখন আমার কপালটাই পড়ছে, জামাইটা পুরোই লুচু। এসব বলতে বলতে মেঘা পিছন দিকে হাঁটা দিল। আদ্রিয়ানের এখন পেট ফেটে হাসিটা আর আটকাতে পারল না, হা হা করে হেসে দিল। আদ্রিয়ানের হাসির শব্দে মেঘা পিছন ফিরে তাকিয়ে আদ্রিয়ানের হাসি দেখতে লাগলো। বুঝতে পারলো না এখানে হাসির কি হলো। আবারও ফিরে আসলে মেঘা আদ্রিয়ানের কাছে। এই এই, আপনি এরকম অসভ্যের মতো হাসছেন কেন? তা তো করতেই হবে, আসলে তুমি একটা পিচ্চি, আমার পিচ্চি বউ, আর আমার কোনো বুইয়া বউয়ের দরকার নাই। এটাকে দিয়েই চলবে। এত কষ্ট করে এটাকে আমার নিকটে আনলাম, 3 মাস ধরে ধৈর্য ধরে কাশে এনেও দূরে সরিয়ে রাখলাম। সব কি এমনি এমনি? এই পিচ্চি বউটা আমার কাছে সব থেকে অনেক দামি, নিজের চেয়েও বেশি। তোমার মধ্যেই তো আমি আমার বেঁচে থাকার অবলম্বন খুঁজে পাই। যার প্রাণ নিয়ে বেঁচে আছি তাকে কিভাবে যেতে দেই? তাকে বেঁধে রাখবো একদম। আমার থেকে দূরে যেতে চাইলে তোমাকে শেষ করবো, আমি নিজেও শেষ হব, কিন্তু তোমাকে আমি আমার নিজের কাছ থেকে কখনো দূরে সরে যেতে দেব না। আমার নেশামি ভালোবাসার আসক্ত তুমি, আমার স্পন্দন তুমি, আমার স্নিগ্ধ পরি। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘার চোখের অশ্রু চলে আসলো। এরপর আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আদ্রিয়ানের বলিষ্ঠ হাওয়ায় ঠিক করে ধরতে পারছে না, তবুও এমনভাবেই ধরেছে যে হাত থেকে ছুটে গেলেই আদ্রিয়ানকে হারিয়ে ফেলবে। মেঘার এরূপ আচরণে আদ্রিয়ানের মুখে হাসি ফুটে উঠল। অবশেষে তার প্রেয়সী তার কাছে এসেছে। এত কেন ভালোবাসেন আমায়? আমি তো সব মেয়ের মতোই তো সাধারণ, আর আপনার ব্যক্ত আলাপের আমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে যে আপনাকে আমি নিজের করে পেয়েছি। আমিও যে আপনাকে নিজের সবটা দিয়ে আসক্তি হয়েছি আদ্র। অবশেষে সেই ক্ষণ আসলো। মেঘার মুখ থেকে সেই বাক্যগুলো বের হলো, যে বাক্যগুলো শোনার জন্য এতদিন ধরে অপেক্ষা করছে। আজকে তার উদ্দেশ্য সফল হয়েছে, পেরেছে সে তার আসক্তিকে নিজের প্রতি আসক্ত করতে। আদ্রিয়ান মেঘাকে সেই অবস্থাতেই কোলে উঠিয়ে আদ্রিয়ানের রুমের সাথে অ্যাটাচ করে বেনি ট্যারেচে গেল। ওইখানে খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা দোলনা ছিল। মেঘাকে কোলে করে নিয়ে ওইখানে গিয়ে বসলো। রাতের আকাশে চাঁদ উঠলেও মেঘের আনাগোনা করছে স্তম্ভে স্তম্ভে। হয়তো একটু পরপর বৃষ্টি আসবে। ঠান্ডা বাতাসে দুই মানব মানবীর শরীরে শীতল হাওয়া লেগে গেল। মেঘার হঠাৎ করে এরূপ আবহাওয়ায় শীত লাগছে, তাই একটু কেঁপে উঠলো। আজ বৃষ্টিতে ভিজলে কেমন হবে স্নিগ্ধ পরি? আজকের আবহাওয়াটা দেখেছ? একদম আমার পছন্দের। চাঁদ, মেঘ, ঠান্ডা হাওয়া সবই মিলেমিশে একাকার। আর এই মিশ্রিত রূপই আমার বুকের সেই রূপ। তুমি তার আবেগটা ব্যক্ত করেছ, তাতে আমি ওই প্রকৃতির মিশ্রিত অনুভূতির সাথে একাকার হচ্ছি। তুমি কি শুনতে পাচ্ছ এই অস্বাভাবিক স্পন্দের গতিটা স্নিগ্ধ পরি? আদ্রিয়ানের এরূপ কথা শুনে মুখ তুলে তাকালো। এরপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে আবারও আকাশের ওই হালকা মেঘে ঢাকে যাওয়া চাঁদটাকে দেখলো। সত্যি আজ প্রকৃতিটা খুব মোহনীয়। এরপর আদ্রিয়ানের দিকে তাকালো। হঠাৎ করে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। আস্তে করে প্রকোপ বাড়তে লাগলো, আর সেই বৃষ্টির প্রকোপে দুই মানব মানবী ভিজতে লাগলো। আদ্রিয়ান দেখলো মেঘার শরীরে অলরেডি ভিজে গেছে, কারণ সে একটা জর্জেট শাড়ি পরেছিল যা এখন শরীরের সাথে লেপ্টে আছে। এইসব দেখে আদ্রিয়ান একটা ঢোক দিল। এরপর মেঘার দিকে হাত বাড়িয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিল। এরপর লো ভয়েসে, আজ যদি নিষিদ্ধ কিছু করি তাহলে কি খুব খারাপ হয়ে যাবে স্নিগ্ধ পরি? আদ্রিয়ানের এরূপ কথাতে মেঘার সারা শরীর কেঁপে উঠল। আদ্রিয়ানকে ধরা হাতগুলো আরো শক্ত করে ধরল মেঘা। মাথা নিচু করে থাকলো মেঘা, কিচ্ছু বলল না। ডোন্ট ওয়ারি জান, তোমার সংহতি ব্যতীত কখনোই তোমাকে কোনো নিঃসত্য অবস্থা প্রকাশ করব না। বলেই যখন আদ্রিয়ান মেঘাকে নিয়ে উঠতে চাইলো, তখন মেঘা আদ্রিয়ানের বুক খামচে ধরলো। আদ্রিয়ানকে কোলে থাকা অবস্থায় জড়িয়ে ধরলো। আদ্রিয়ান মেঘার পজিটিভ সাইন দেখে কানের কাছে বলল, বউ, এবার তোমার কি হবে? ধরা তো দিয়েই দিলে, এখন আমার পাগলামিগুলো সামলানোর দায়িত্বভার তোমার। এরূপ কথা বলে আদ্রিয়ান মেঘাকে কোলে নিয়ে বেড়ে গেল। এরপর মেঘার কপালে একটা কিস করে তার অব্যক্ত অনুভূতিগুলো ধীরে ধীরে বাড়াতে লাগলো। তার সাথে বাড়তে লাগলো দুই মানব মানবীর স্পর্শ কাতুরে কিছু সুখময় ধ্বনি, যা দেওয়ালের মধ্যেই বাড়ি খেতে লাগলো। প্রকৃতিও তাদের এই সুখময় অনুভূতির মাঝে সাক্ষী হয়ে থাকলো। আজ মেঘা আর আদ্রিয়ানের রিসেপশন। বাড়িটিকে খুব সুন্দর করে রাজকীয়ভাবে সাজানো হয়েছে। যেহেতু বিয়েটা তেমন ধুমধাম করে হয়নি, তাই রিসেপশনটা বড় করে হচ্ছে। এতে অবশ্য আদ্রিয়ান দ্বিমত পোষণ করেছিল।
অনুষ্ঠান ঘরোয়াভাবেই করতে চেয়েছিল, কিন্তু দাদিমা আর মেঘার আবু বড় করেই অনুষ্ঠান করতে চাইলো, কারণ তাদেরও ইচ্ছে আছে। আদ্রিয়ান ওদের মুখের দিকে তাকিয়ে আর কিছু বলেনি। মেঘাও এতে অনেক খুশি হয়েছে, আর মেঘার মুখের হাসি ফোটাতেই সামান্য অনুষ্ঠান করাই যায়। কিন্তু এতে যে তাদের লাইফ সংকটে যাবে। নিদ্র ওই দিন আদ্রিয়ানের বন্দি কারাগার থেকে পালিয়েছে, আর তার সাথে খোঁজ নিয়ে জানতে পেরেছে সে শুধুমাত্র নিদ্র নয়, এর পেছনে বড় মাস্টার মাইন্ড আছে, যে নারী পাচারের মেইন লিডার। আদ্রিয়ান বিভিন্ন জায়গায় লোক লাগিয়ে রেখেছে, হয়তো কালপিটকে 2-1 দিনের মধ্যেই ধরে ফেলবে। কিন্তু এ কথা হচ্ছে আদ্রিয়ানের অনুষ্ঠানের। প্রায় 1000 খানিক মানুষকে ইনভাইট করা হয়েছে, বেশিরভাগই আদ্রিয়ানের ক্লায়েন্ট, সাথে মন্ত্রী, নেতা, গণ্যমান্য ব্যক্তিরাও আছে। তাই সবার সেফটির ব্যাপারটাও তাকে দেখতে হচ্ছে। সবকিছুই খুব নিখুঁতভাবেই হ্যান্ডেল করছে আদ্রিয়ান। মেঘাকে আজ নেভি ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে সুন্দর একটি হেজাব দিয়ে হালকা সাজ দেওয়া হয়েছে। খুবই সুন্দর লাগছে তাকে। মেঘার সাজ হয়ে গেলে সে বসে বসে আদ্রিয়ানের ফোন নিয়ে গেম খেলতে থাকে। আদ্রিয়ান তার ফোনটা মেঘাকে দিয়ে যায়। মেঘা বোর হচ্ছিল দেখে তার ফোনটা দিয়ে যায়। দরজা ঠেলে তন্নি এসে মেঘার পাশে বসে তাকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি রে জানো, জামাই পেয়ে তো আমাকে ভুলে গেলি, আর তুই পর করে দিলি আমায়। দুঃখী দুঃখী ফেস করে তন্নি বলল। তন্নির কথায় আদ্রিয়ানের ফোন পাশে রেখে তন্নির দিকে তাকানো, এরপর হালকা হেসে তন্নিকে জড়িয়ে ধরে বলে, কি বলছিস এইসব? আমি কিন্তু এরকম না, সেটা তুই জানিস। আর তোর সাথে কেন যোগাযোগ করতে পারিনি তা তোর জিজুকে গিয়ে জিজ্ঞেস করিস। সে কি আমাকে বাইরে যেতে দিয়েছে, নাকি কোনো মোবাইল দিয়েছে, শুধু জেলখানায় রাখছে, তখন কোনো স্বাধীনতাই দেয়নি। তো বল কিভাবে যোগাযোগ করব আমি তোর সাথে? ওরে বাবা, এত লম্বা কাহিনি। যাই বল, জিজু কিন্তু তোকে খুব চোখে হারায়, দেখলি না কতবার যে তোকে দেখে গেছে হিসাব ছাড়া। ইস, আমি যদি এরকম একটা জামাই পাইতাম তাহলে জীবনে আর কি লাগে বল। কেন রে, আমাদের আশা ভাইয়া কি কম নাকি? এখানে ওনার কথা কেন আসছে? বেবি, তুমি কি আমাকে এতই অবশ মনে করো? আমি কি বুঝি না? এই 2 দিন ধরে তোমাদের কার্যকলাপ দেখছি, কিভাবে চোখে চোখেই কথা ইশারা হচ্ছিল। হঠাৎ মেঘার এরূপ কথা শুনে তন্নি ভ্যাবাচাকা খেয়ে গেল। কোন কথা থেকে কোন কথায় যাচ্ছে। মেঘা এরূপ কথায় চুপ করে থাকতে পারলো না তন্নি। এরপর বলল কিভাবে তাদের সম্পর্ক হয়েছে, আসাদ কিভাবে তার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠল, সবকিছুই। এভাবে অনেকটা সময় অতিবাহিত হলো। এরপর মেঘাকে নিতে দাদিমা আসে। এরপর দুজন মিলে মেঘাকে নিয়ে যায়। হঠাৎ ওদের 4 জন মহিলা গার্ড ছিল, ওদের সাথে 4 জন মহিলা গার্ড ছিল। আদ্রিয়ান কিছু ক্লায়েন্টের সাথে কথা বলছিল। হঠাৎ করে সবাইকে সিঁড়ির দিকে তাকাতে দেখে সেও সেই দিকে খেয়াল করলো। তার দৃষ্টি পড়তেই আর দৃষ্টি সরানোটা সম্ভব হলো না। সাথে কয়েকটা হার্টবিট হয়তো মিস করেছে। মেঘা আস্তে আস্তে দাদিমা আর তন্নির সাথে কথা বলতে বলতে হালকা হাসি মুখে নিচে নামতে লাগলো। এরপর যখন নামছিল তখনই তার চোখ আশেপাশে যায়, কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খোঁজার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে সেই ব্যক্তিটিকে প্রদর্শন হয়। আদ্রিয়ান মেঘার সাথে ম্যাচিং করেই আজকে ড্রেস আপ করেছে, চুলগুলো সুন্দর করে সেট করা, মুখে হালকা চাপদারি, মুখে মায়াবী হাসি। এক কথায় পুরো রাজকুমার লাগছে। তার রাজকুমার। এত সুন্দর কে হতে বলেছে এই রাজকুমারটাকে? এখন যদি তার পুরো রাজকুমারকে ওই শাকচুনিগুলো নিয়ে যায় তখন তার কি হবে? না না, শাকচুনি নিতে আসলে তাদের হাত পা ভেঙে দিবে। দরকার হলে রাজকুমারকে কম্বলের ভেতরে ঢুকিয়ে রাখবে, তবুও তার রাজকুমারকে কাউকে দেবে না। এরূপ কথা ভাবতে ভাবতে যখন নিচের সিঁড়িতে নামতে গেল তখনই লেহেঙ্গার পাড়ের সাথে পা লেগে পড়ে যেতে নিলে কেউ এসে তাড়াতাড়ি তাকে কোমর জড়িয়ে ধরে ফেলে। মেঘ এরূপ কাণ্ডে ঘাবড়িয়ে যায়। আজকে যদি পড়ে যেত তাহলে তার মান সম্মানটা যেত। আমার স্নিগ্ধ পরীর সম্মান মানে আমার সম্মান, তার সম্মানে আঘাত লাগা মানে আমার সম্মানেও আঘাত লাগা। তাই বেঁচে থাকতে কখনোই নিজের সম্মানে আঘাত লাগতে দিব না জান। হঠাৎ আদ্রিয়ানের কথায় মেঘা চোখ তুলে দেখে যে আদ্রিয়ান তাকে ধরে রেখেছে। আদ্রিয়ান মেঘাকে ঠিক করে দাঁড় করায়। মেঘা আদ্রিয়ানের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলল। সবার সামনে কি কাণ্ডটাই না ঘটল। এই লজ্জা শুধু আমার জন্য, বাইরের কাউকে এই লজ্জা দেখানোর অধিকার তোমাকে দেয়নি। এইসব কথা বলেই আদ্রিয়ান হাত বাড়িয়ে দিল। মেঘাও মুচকে হেসে আদ্রিয়ানের হাতে হাত রাখলো। এরপর দুজন হেঁটেই মেইন স্টেজের দিকে যেতে লাগলো, আর সবাই ফুল দিয়ে তাদের যাত্রাপথগুলো ফুলের বর্ষণ সৃষ্টি করলো। মেঘার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। এত সব সুখ লাগছে, এত সুখ লাগছে যে কি আর করবে। এরপর মেঘা আদ্রিয়ান স্টেজে উঠে বসলো। সবাই একে একে ওদেরকে শুভেচ্ছা দিতে লাগলো। এভাবেই আনন্দে উল্লাসে অনুষ্ঠান শেষ হলো। আজ আদ্রিয়ান ও দাদিমার জন্য নাস্তা বানাচ্ছে মেঘা। আদ্রিয়ান অবশ্য ঘুমে। মেঘা সকাল সকাল উঠেই গোসল করে কিচেনে চলে আসছে। সার্ভেন্টরা মানা করা সত্ত্বেও সে কোনো বানর শোনেনি। আদ্রিয়ান যদি দেখে মেঘা কিচেনে তাহলে হয়তো হুলুস থুলুস কাণ্ড বাঁধবে।
কি এক অবস্থা। সেসবকে তোয়াক্কা না করেই নিজের মতো নাস্তা বানাতে লাগলো। এতদিন ধরে এই বাড়িতে থেকে আদ্রিয়ানের পছন্দ অপছন্দ সবই সে আগে থেকেই জেনে নিয়েছে। সাথে কিভাবে রান্না করতে হয় তাও শেফের থেকে শিখে নিয়েছে সবার অগোচরে। মাঝে মাঝে রান্না করতো সে আদ্রিয়ানের জন্য। আদ্রিয়ান হয়তো বিষয়টা জানতো, তাই মাঝে মাঝে সার্ভেন্টদের সাথে রাগারাগি করতো কেন মেঘা কিচেনে যায়। সেই বিষয়গুলো মেঘা জানতো না। পরে রেণু খালাই কথায় কথায় মেঘাকে বলে। মেঘা এসব তেমন কোনো পাত্তা দিল না। সে তার মন চাইলে রান্না করত। রান্নাটা তার প্রিয় কাজের মধ্যে অন্তর্ভুক্ত। কিরে বুড়ি, তুই এত সকালে এখানে কি করিস? ওমা, এ কি এলাহি কাণ্ড! এত কিছু রান্না কি তুই একা করছিস? হঠাৎ করে দাদিমার কণ্ঠ শুনে চমকে উঠলো। আর সে সময় ডিম অমলেট করার জন্য তেল দিচ্ছিল। তেল গরম হয় অসতর্কতার জন্য তেল ছিটকে হাতে পড়লো। হালকা করে আওয়াজ করলো, যা দাদিমার কানে পৌঁছালো। কিরে, হাত পুড়িয়ে ফেলিস নাকি? দেখি দেখি।